তোমরা যদি প্রত্যেককে অক্ষরে অক্ষরে এটাকে ফলো করতে পারো, অবশ্যই থাম্বনেলের এই কথাটা সত্যি হবে। কেন আমি পড়বো? এটা যদি নাই থাকে, আমার জীবনের যদি কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে আমি কেন পড়বো, কেন ভাববো, কেন নিজের পিছনে সময় নষ্ট করব, কেন এত কিছু করব? আজকের সময়ে তুমি যদি রিভিশন না দাও, তুমি যদি একটা পড়াকে ছেড়ে চলে যাও আর সেটাতে ফিরে না আসো, পরীক্ষার সময় ওই পড়াটাও তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই আমি রিকমেন্ড করব প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে অন্তত যে টপিকটা বা যে সিলেবাসটা কমপ্লিট হচ্ছে তার উপরে পরীক্ষা দাও। এসওই বাংলা অ্যাপে ফ্রি সেকশনে তোমাদের জন্য মক টেস্ট অ্যারেঞ্জ করা হচ্ছে প্রতি মাসে, শুধুমাত্র তোমাদের কথা ভেবেই। এবং সেই মক টেস্টটা এমন নয় যে তোমরা আমাদের ব্যাচ পারচেজ করলে তবেই দিতে পারবে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে ফ্রিতে এই মক টেস্টটা অ্যাটেন্ড করতে পারবে। আমাদের হাতে সময় মাত্র 90 দিন। প্রতিদিন সূর্য ওঠে তোমায় দেখবে বলে, হে আমার আগুন তুমি আবার ওঠো জ্বলে। সো হাই এভরিওয়ান, ক্লাস 12 সেমিস্টার 4 সবাইকে স্বাগত। আজকে তোমাদের 3 মাসের একটা স্ট্র্যাটেজি দেব, যে স্ট্র্যাটেজিটা শুধু স্ট্র্যাটেজি নয়, যে স্ট্র্যাটেজির থেকে অনেক কিছু বড়। এবং তোমরা যদি প্রত্যেককে অক্ষরে অক্ষরে এটাকে ফলো করতে পারো, রেজাল্ট 3 মাস পর অবশ্যই পাবে। অবশ্যই থাম্বনেলের এই কথাটা সত্যি হবে, অর্থাৎ 3 মাস পর তোমরা চাইলেই সবাই ফুল মার্কস স্কোর করতে পারবে। স্যার, ইজ ইট পসিবল? ইয়েস, ইট ইজ পসিবল। অর্থাৎ তোমরা যদি চাও তোমরা 3 মাসে এই জায়গাটা অ্যাচিভ করতে পারো। শুধু আজকের যে কথাগুলো বলবো সেই প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে শুনতে হবে এবং প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমরা প্রত্যেকে এই পুরো কথাটা শুনবে কিনা এবং অক্ষরে অক্ষরে এই প্রত্যেকটা কথা পালন করবে কিনা। আজকে আমি তোমাদেরকে বাঁচাতে চলেছি। তোমাদের সেমিস্টার 3 যাই হয়ে যাক না কেন, নতুন করে সেমিস্টার 4-এ আগুন লাগানোর একেবারে টোটকা দিতে চলেছি এবং সেমিস্টার 4-এ সত্যিই তোমরা আগুন লাগিয়ে আসতে পারবে যদি এই মেথডটা ফলো করো। হ্যাঁ, একদম ঠিক। আমাদের হাতে সময় মাত্র 90 দিন, আর এই 90 দিনের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা প্রথম আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ, এই 90টা দিন আমরা আমাদের জীবনের সবচেয়ে বেশি পরিশ্রম করতে পারবো। আমাদেরকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ, এই 90টা দিন আমরা সব কিছুকে ছেড়ে দিয়ে, পরিবার পরিজন সবকিছুকে ত্যাগ করে আইসোলেট হয়ে একটা জায়গাতে শুধু পড়াশোনা করতে পারবো। আমাদেরকে বিশ্বাস করতে হবে সমস্ত ডিস্ট্রাকশনকে দূরে সরিয়ে রেখে, ফোনের সমস্ত অ্যাবিউজকে দূরে সরিয়ে রেখে ফোনটাকে শুধুমাত্র ইউজের জন্য ব্যবহার করতে পারবো। তবেই কিন্তু আগুন লাগা সম্ভব। তোমরা প্রত্যেকে এই 3টে জিনিস বিশ্বাস করছো কিনা সেটা জানিও। এই 3টে জিনিসের উপর ডিপেন্ড করছে তোমাদের ফিউচার, তোমাদের আগামী। আজ থেকে 5 বছর পর তোমরা কোথায় যেতে চলেছো সেটা। আজকে আমি তোমাদেরকে বললাম বাঁচাবো, অর্থাৎ তোমাদেরকে সেভ করব। তাই আজকে নিয়ে চলে এসেছি সেভার্স রুল, অর্থাৎ যে রুলের প্রত্যেকটা অক্ষর এক একটা আলাদা আলাদা আইডেন্টিটি এবং প্রত্যেকটা অক্ষরে অনেক 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 বেশি গুরুত্ব। তাই অবশ্যই প্রত্যেকটা অক্ষরকে আমি ডিটেলস অ্যানালাইসিস করব, তোমরা প্রত্যেকে শুনবে এবং তারপর একদম ডে টু ডে প্ল্যানে আমরা যাচ্ছি। প্রথমেই আসি S for schedule, A for analysis, V for visualization, E for execution, R for revision, and S for self-care. S for schedule. Why S for schedule first? Because of that যে কোনো কিছু করতে গেলে প্রথম একটা প্রপার প্ল্যানিং লাগে। অর্থাৎ আমরা যদি ছন্ন ছাড়ার মতো এগিয়ে যাই, আমাদের যদি জীবনে কোনো প্ল্যানিং না থাকে, আমরা কিছুই অ্যাচিভ করতে পারবো না। পরীক্ষা তো ছেড়েই দাও। তাই অবশ্যই আমাদেরকে একটা শিডিউলে নিজেদেরকে বাঁধতে হবে, একটা নিয়মানুবর্তিতায় বাঁধতে হবে এবং একটা প্রপার প্ল্যানিংয়ে বাঁধতে হবে। তাই এই শিডিউলের মধ্যে কি কি পড়ছে? এই শিডিউলের মধ্যে ফার্স্ট যেটা তোমাদেরকে রাখতে হবে, দিনে অন্তত 5 ঘন্টা সেলফ স্টাডি। ইয়েস, সেলফ স্টাডি, অর্থাৎ এই সময়ে কোনো পড়তে যাওয়া নয়, কোনো জায়গাতে নয়, কোনো ডিস্ট্রাকশন নয়, কমপ্লিট সেলফ স্টাডি। অর্থাৎ কমপ্লিট তুমি নিজে এই 5 ঘন্টা পড়বে, তুমি নিজেকে সময় দেবে, অর্থাৎ তুমি শুধুমাত্র বই খাতাকে সময় দেবে। তো এটা যদি তুমি প্রতিদিন নিয়মিত মেনটেন করতে পারো, হ্যাঁ, প্রতিদিন 5 ঘন্টা হবে না, কোনোদিন 4 ঘন্টা হয়ে যেতে পারে, কোনোদিন 6 ঘন্টা হয়ে যেতে পারে, কোনোদিন 3 ঘন্টা হয়ে যেতে পারে, কিন্তু
কন্টিনিউয়াসলি তোমাকে এই জায়গাটা অ্যাচিভ করার চেষ্টা করতে হবে যে আমি অ্যাভারেজ 5 ঘন্টা প্রতিদিন সেলফ স্টাডি করব। তারপর একটা বা দুটো সাবজেক্ট চুজ করো। অনেকে কি করে যে প্রত্যেকটা আজকে আমি সকাল থেকে সব সাবজেক্ট পড়ে নেবো, বিশাল ওভার মোটিভেটেড হয়ে যায়। আর এই ওভার মোটিভেটেডের ফল কিন্তু খুব খারাপ হয়। যেভাবে আমি জীবনে সব কিছু করে ফেলবো সে জীবনে কিছুই করতে পারে না। তাই অবশ্যই তোমার দিন অনুযায়ী একটা বা দুটো সাবজেক্টকে চুজ করতে হবে। একসাথে অনেকগুলো সাবজেক্ট যদি তুমি চুজ করে ফেলো তাহলে কিন্তু তুমি বিপদে পড়বে, তোমার কিছুই পাওয়া হবে না, শুধু বই খাতা বইয়ের পাতা উল্টানোই হবে এবং তারপর আলটিমেট লাভ কিছু হবে না। তাই একটা বা দুটো সাবজেক্টকে চুজ করো এবং অল্টারনেটিভ করো। আমি প্রতিদিন ম্যাথ করে যাচ্ছি, আমি প্রতিদিন ফিজিক্স করে যাচ্ছি, আমি প্রতিদিন কেমিস্ট্রি পড়ে যাচ্ছি, এমনটা যেন না হয়। একদিন পর একদিন যেন অল্টারনেটিভ হয়, অর্থাৎ আজ ম্যাথ পড়লে ফিজিক্স পড়লে কাল যেন কেমিস্ট্রি বায়োলজি থাকে, পরশু যেন বাংলা ইংলিশ থাকে। অর্থাৎ এই প্রত্যেকটা সাবজেক্ট সাইক্লিং হয় যেন, অর্থাৎ সাইকেলের প্যাডেলের মতো প্রত্যেকটা সাবজেক্ট যেন একবার একবার করে ফিরে ফিরে আসে। এটা যদি না হয় তাহলে কিন্তু একটা সাবজেক্ট তোমার পড়ে যাবে আর একটা সাবজেক্ট উঠে যাবে। এরকম ভাবে কিন্তু ভালো রেজাল্ট হওয়া সম্ভব নয়। যদি ভালো রেজাল্ট করতে হয় ওভারঅল সব সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, কিছু সাবজেক্ট তোমার ফেভারিট হতে পারে, সেটা একটু বেশি গুরুত্ব দাও, কিন্তু এমনটা যেন না হয়ে যায় আমি সারাদিনই ম্যাথ করছি, আমি বায়োলজি পড়ছি না, আবার আমি বায়োলজিই পড়ছি, আমি ম্যাথ করছি না। আচ্ছা, নেক্সট 3 নম্বর। এই 3 নম্বর পয়েন্টের জন্য তোমাকে একটা ছোট্ট ডায়েরি কিনতে হবে। 30 টাকা বা 50 টাকা দাম দিয়ে তুমি একটা ছোট্ট ডায়েরি কেনো, যে ডায়েরিতে প্রত্যেক পরের দিনের প্ল্যানটা তার আগের দিন করে রাখো। আমি আজকে অ্যাজ এ স্টুডেন্ট নয়, আমি ধরো আজ একজন স্টুডেন্ট নয়, একজন টিচার, কিন্তু প্রতিদিন আমি তার পরের দিন কি করব সেটা রাতে ঘুমানোর আগে আমার লেখা থাকে। তাই অবশ্যই তোমাদেরকেও এই জিনিসটা মেনটেন করতে হবে, অর্থাৎ প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে তার পরের দিন কি করতে চলেছো, কতটুকু সময় সেলফ স্টাডি করতে চলেছো, কোন সাবজেক্টগুলো পড়তে চলেছো সেটা কিন্তু লিখে ফেলো। হ্যাঁ, হতে পারে কোনো দিন অল্টারনেটিভ হয়ে গেল, কোনো দিন সিচুয়েশন এমন হলো তুমি পড়তে পারলে না, কিন্তু যদি এটা লেখা থাকে তাহলে তোমার নিজের কাছে নিজেকে ব্লেম করার জায়গা থাকবে যে আজ আমি পারলাম না, কাল আমি এর দ্বিগুণ পরিশ্রম করে নেব, এই ব্যাপারটা থাকবে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা জিনিস তুমি শিডিউলের মধ্যে প্রথম বেঁধে ফেলো। এটা হচ্ছে দ্য ফার্স্ট স্টেপ অফ ইউর সাকসেস। অর্থাৎ তুমি যদি সাকসেসফুল হতে চাও তাহলে প্রথম স্টেপ কিন্তু এটা, নিয়মানুবর্তিতা হয়ে যাও, নিয়মানুবর্তী হয়ে যাও। পৃথিবীতে ট্যালেন্টেড মানুষের অভাব নেই, প্রচুর ট্যালেন্টেড মানুষ আছে, কিন্তু সবাই সাকসেসফুল নয়। বিকজ অফ দ্যাট তারা সবাই নিয়মানুবর্তী নয়। অর্থাৎ যারা ট্যালেন্টের সাথে নিয়মটাকে নিয়ে চলতে পারে তারাই সাকসেসফুল হয়। ইভেন আমরা প্রথাগতভাবে বা গতানুগতিকভাবে যাদেরকে ট্যালেন্টেড ভাবি না, অর্থাৎ ভাবি ও তো ক্যাজুয়াল ছেলে, সেই ছেলেটিও বা সেই মেয়েটিও যদি নিয়মানুবর্তী হয়ে যায় সে ট্যালেন্টেড হয়ে উঠতে পারে, সেও সাকসেসফুল হতে পারে। আমি বললাম তোমরা লিখে রেখো। নেক্সট চলে আসি অ্যানালাইসিস। এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে নিজেকে অ্যানালাইজ না করতে পারো তাহলে আলটিমেট কোনোদিন তোমরা নিজেরা উন্নতি করতে পারবে না। স্যার সবকিছু করিয়ে দেবে, ম্যাডাম সবকিছু পড়িয়ে দেবে, স্যার গুলে খাইয়ে দেবে, ম্যাডাম গুলে খাইয়ে দেবে, ইট ইজ নট পসিবল বেটা। এটা কোনো দিনও সম্ভব নয়। নিজেকে জাস্টিফাই করতে হবে, নিজেকে আন্দোলিত করতে হবে, দেখতে হবে যে হোয়াই নট, ওই ছেলেটি যখন ক্লাসে পারছে তাহলে আমি কেন পারছি না। একটা 40 জনের ব্যাচে যদি একজন একটা অঙ্ক করতে পারে তাহলে সবার পারা উচিত, তাহলে আমি কেন পারছি না, আমাকে রেকটিফাই করতে হবে। আমার কোথায় প্রবলেম হতে পারে? আমার সেই অঙ্কের কনসেপ্টে প্রবলেম হতে পারে, আমার সেই অঙ্কের ফর্মুলাতে প্রবলেম হতে পারে, আমি সেই অঙ্কটা বারবার প্র্যাকটিস করিনি, হতে পারে আমি কোশ্চেনটা ভালো করে পড়িনি। তাহলে অনেক রকম প্রবলেম হতে পারে। এক্স্যাক্টলি কোন প্রবলেমটা তোমার সেটাকে ফাইন্ড আউট করার দায়িত্ব কিন্তু তোমার। বিকজ অফ দ্যাট 40 জন বাচ্চার মধ্যে কোনো টিচারের সম্ভব নয় এটা যে 40 জনকেই বলে দেওয়া যে ভাই তোর এখানে সমস্যা। কেউ বলে দেবে না, নিজেরটা নিজেকেই বুঝে নিতে হবে। তাই অবশ্যই নিজেকে অ্যানালাইসিস করো, কোথায় তোমার দুর্বলতা সেটা খোঁজো এবং তারপর সেটাকে লেখো। কোন কোন চ্যাপ্টারগুলো কঠিন লাগছে এবং কেন কঠিন লাগছে এটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ, ইন্টিগ্রেশন আমার কঠিন লাগে স্যার বলেই খালাস হয়ে যেও না। কেন ইন্টিগ্রেশন কঠিন লাগে? তার কারণ হতে পারে তুমি ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি ভালো করে পড়োনি, তার কারণ হতে পারে তুমি ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো ভালো করে পড়োনি,
তার কারণ এটাও হতে পারে তুমি ইন্টিগ্রেশনের বেসিক কনসেপ্টটা শেখোনি, তার কারণ এটাও হতে পারে তুমি ইন্টিগ্রেশনটাকে একবারের বেশি প্র্যাকটিস করোনি, তার কারণ এটাও হতে পারে ইন্টিগ্রেশনের কোশ্চেনগুলোকে তুমি বারবার ভালো করে পড়োনি বা ভাবোনি বা কল্পনা করোনি বা তোমার ব্রেনের মধ্যে একটা ছবি আঁকোনি। অনেকগুলো কারণ হতে পারে, সেই কারণ এক্স্যাক্টলি তোমার ক্ষেত্রে কি সেটাকে ফাইন্ড আউট করো এবং তার উপরে কাজ করো। যদি 11 ট্রিগোনোমেট্রির ফর্মুলা তোমার না থেকে থাকে, মনে না থেকে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে সেই জায়গাকে রিকভার করো, বা যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে সেটাকে রিকভার করো। এভাবেই কিন্তু তোমরা এগিয়ে চলো। বারবার আমি ম্যাথ নিয়ে এক্সাম্পল দিচ্ছি বলে তোমরা ভেবো না এটা ম্যাথের স্ট্র্যাটেজি দিচ্ছি, এটা কমপ্লিট প্রত্যেকটা সাবজেক্টের স্ট্র্যাটেজি দিচ্ছি। আমি ম্যাথ সাবজেক্টটা পড়াই বলে তোমরা ভালো রিলেট করতে পারবে তাই ম্যাথের এক্সাম্পল দিচ্ছি। এটা নিউটনের গতিসূত্র দিয়েও দেওয়া যায়, এটা থার্মাল ইকুয়েশন দিয়েও দেওয়া যায়। তাই অবশ্যই যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক দিয়ে এই উদাহরণগুলো আমি দিতে পারি, কিন্তু ম্যাথ তোমরা বেশি রিলেট করতে পারবে বলে দিচ্ছি। কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই অ্যানালাইসিস ভীষণ রকম জরুরি, যে এই সাবজেক্টটা বা এই টপিকটা কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না। নেক্সট, ভিজুয়ালাইজেশন। এইটা করার পর তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে হোয়াই আই এম রিডিং, কেন আমি পড়বো। এটা যদি নাই থাকে, আমার জীবনের যদি কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে আমি কেন পড়বো, কেন ভাববো, কেন নিজের পিছনে সময় নষ্ট করব, কেন এত কিছু করব। তাই জন্য ভিজুয়ালাইজেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি অফ সাকসেস। তাই তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে তুমি কেন পরিশ্রম করছো, এই পরিশ্রমটা কেন তোমার দরকারি, এবং আজ থেকে 5 বছর পর তুমি কোথায় নিজেকে দেখতে চাও। ইউ আর এ ডক্টর, ইউ আর এ টিচার, ইউ আর এ ফ্রেন্ড, ফিলোসফার, কোন জায়গায় তুমি নিজেকে দেখতে চাইছো সেটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট, ভিজুয়ালাইজেশনের পর তোমরা যে পয়েন্টটাতে চলে আসবে সেটা হচ্ছে এক্সিকিউশন। এতক্ষণ পর্যন্ত আমরা বললাম দুর্বলতা খোঁজা হলো, সিলেবাস খোঁজা হলো, প্ল্যানিং করা হলো, ভিজুয়ালাইজ করা হলো, বাট যদি এক্সিকিউট না করি, যদি কাজ না করি, তাহলে এই সবটাই অনর্থক। আমি একটা বাড়ির জায়গা কিনলাম, বাড়ি বানানোর প্ল্যান করলাম, সবকিছু করলাম, বাট আমি বাড়িটাই করলাম না, তাহলে আমার এই সব কিছু করা কিন্তু অনর্থক। ঠিক একই রকম ভাবে তোমরা এই যে আগের যা যা কিছু করেছো, এই সব কিছু যদি তোমরা না এক্সিকিউট করো, তাহলে এর কোনো মূল্য থাকবে না। তাই ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এক্সিকিউশন। তোমাকে প্রত্যেক দিন নির্দিষ্ট টাইম ধরে পড়াশোনা করতে হবে। যদি কোনোদিন না হয়, সেটা নিজের গালে নিজেকে থাপ্পড় মারতে হবে, বলতে হবে যে কেন করলাম না আজ, কেন ফাঁকি মারলাম আজ, কেন ডিস্ট্রাক্টেড হলাম আজ। নিজেকে বারবার আঘাত করতে হবে এবং পরবর্তীতে যাতে এটা না হয় সেটা খেয়াল রাখতে হবে। নিজের প্রতি নিজের কমিটমেন্ট যেন সাচ্চা হয়, তবেই কিন্তু তুমি আচ্ছা। ঠিক আছে, প্রতিদিন কতটা পড়ছো এবং কতটা পড়ছো না সেই ডাটা যেন তোমার থাকে। অর্থাৎ আমি এতটা পড়ার টার্গেট নিয়েছিলাম, এতটা পড়তে পেরেছি, কেন বাকিটা পারিনি, এবং পরের দিন এই জায়গাটা রিকভার করতে পারছি কি পারছি না, এই ডাটাটা রাখাটা ভীষণ জরুরি। তাই এক্সিকিউশন ভীষণ ইম্পর্টেন্ট। এরপর চলে আসি রিভিশন। যতটাই এক্সিকিউশন ইম্পর্টেন্ট, ঠিক ততটাই রিভিশন ইম্পর্টেন্ট। বিকজ অফ দ্যাট, তুমি যদি কোনো কিছু পড়ে ফেলো আর তারপর যদি সেটা রিভিশন না করো, এটা 1-2 এর ক্লাস নয় বাবা, এটা 3-4 এর কবিতা নয় বাবা, যে তুমি একবার পড়ে নিলে এবং তোমার সারা জীবন মনে থেকে যাবে। আতা গাছে তোতা পাখি নয় এটা, এটা এর থেকে অনেক বেশি কিছু। এবং আজকের সময়ে তুমি যদি রিভিশন না দাও, তুমি যদি একটা পড়াকে ছেড়ে চলে যাও আর সেটাতে ফিরে না আসো, পরীক্ষার সময় ওই পড়াটাও তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। ওখান থেকে কোশ্চেন আসলেও তোমার মনে হবে যে আমি পড়েছিলাম কিন্তু আমার মনে পড়ছে না, অর্থাৎ আমি ধরবো করছি কিন্তু ধরতে পারছি না। এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সাথে সাথে নতুন চ্যাপ্টারের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা একটা করে নতুন চ্যাপ্টারের দিকে পা বাড়াবো, ঠিক একই রকম ভাবে আমরা রিভিশনটাকে নিয়ে চলবো। ক্লিয়ার? নেক্সট, সেলফ কেয়ার। লাস্ট পয়েন্ট, সেলফ কেয়ার। তাহলে SAVER এর এস, লাস্ট পয়েন্ট সেলফ কেয়ার। এই সেলফ কেয়ার ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আজকে আমি যে সময়ে এই ভিডিওটা বানাচ্ছি, আজকেই সকালে আমি একজন পড়াতে গেছিলাম অফলাইন টিউশন। সেখানে একটি ছেলে, মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট যেটাকে বলে, যে একদম ক্লাসের দিকের ফার্স্ট সেকেন্ড থার্ডের দিকে থাকা স্টুডেন্ট, সে লাস্ট 2 সপ্তাহ ধরে পড়তে পারছে না। আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন তুই এত মন মরা হয়ে আছিস? সে বলছে স্যার আমি কিছু খেতে পারছি না। হোয়াই খেতে পারছে না? বিকজ তার শরীর খারাপ, কি হয়েছে বুঝতে পারছে না। এখন বিষয় হচ্ছে যে এই শরীর যদি খারাপ
খারাপ হয়ে যায় তাহলে তুমি যতই ব্রিলিয়ান্ট হও বাবা, তুমি কিন্তু পড়াশোনা করতে পারবে না। আলটিমেট গিয়ে তোমার ফোকাস নষ্ট হবে এবং তোমার রেজাল্ট খারাপ হবে, তুমি ধরে রাখো। অনেকেই মনে করে আমি সকালবেলা 1 ঘন্টা উঠে যদি এক্সারসাইজ না করে পড়তে বসি আমার 1 ঘন্টা পড়া এগিয়ে যাবে, কিন্তু এই সম্পূর্ণ ধারণাটা মিথ্যে, ভুল। তার কারণ আমরা জানি যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সকালে উঠে গীতা পাঠের থেকেও ফুটবল খেলা অতি উত্তম। অর্থাৎ আমাদের শরীরই কিন্তু একটা গীতা, আমাদের শরীরই কিন্তু একটা ভগবান, এবং আমরা এই শরীরকে যদি না গুরুত্ব দিই তাহলে এই শরীর কিন্তু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে। তাই অবশ্যই আমি প্রত্যেককে রিকমেন্ড করব, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়েকে রিকমেন্ড করব, যাই করো তুমি ফার্স্ট বউ হও বা লাস্ট বউ হও, খেলাধুলো কিন্তু তোমার করতেই হবে এবং তোমার নিয়মিত এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ, টাইম টু টাইম খাওয়া, টাইম টু টাইম ঘুম, এই জায়গাগুলো মেনটেন করতে হবে এবং মেন্টাল হেলথের উপর ফোকাস করতে হবে। যদি তুমি এগুলো না করো তাহলে তুমি নিজেকে ধরে রাখতে পারবে না। পৃথিবীর যত বিখ্যাত মানুষকে তুলে নাও, তুমি তুলে নাও রোনাল্ডোকে, তুমি তুলে নাও তুমি আমাদের ভারতবর্ষের বিরাট কোহলিকে, প্রত্যেককে দেখো, প্রত্যেকে কিন্তু প্রচন্ড পরিমাণে হেলথ কনসাস, সেটা মেন্টাল হোক বা ফিজিক্যাল হোক। তাই তোমাকেও হেলথ কনসাস হতে হবে বাবা। তুমি বিজ্ঞানী হয়ে যাবে কিন্তু হেলথ কনসাস না হয়ে তোমার বিজ্ঞানীর কিছু সৃষ্টি করার আগেই তুমি পৃথিবী থেকে চলে যাবে। তাই অবশ্যই হেলথ কনসাস হওয়াটা খুব দরকার। স্যার হেলথ কনসাস হলেই কি আমি মরবো না, অমর হয়ে যাব? এমনটা একেবারেই আমি বলছি না। আমি বলছি না যে হেলথ কনসাস হলে তুমি একেবারে দীর্ঘজীবী হয়ে যাবে, কিন্তু আমি বলছি যে অপেক্ষাকৃত তুমি যারা হেলথ কনসাস নয় তাদের থেকে অনেক বেটার থাকতে পারবে। তাই অবশ্যই হেলথ কনসাস জীবনে খুব প্রয়োজন। আর কি, আর কিছু নেই স্যার। এবার কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস, সিলেবাসকে এমনভাবে ভাগ করো যাতে জানুয়ারির মাঝামাঝি গিয়ে শেষ করা যায়, মোস্ট ইম্পর্টেন্ট। তার কারণ ফেব্রুয়ারির 12 তারিখ থেকে পরীক্ষা, জানুয়ারির মাঝামাঝি তুমি যদি সিলেবাসটাকে টেনে শেষ করে দিতে পারো তাহলে বাকি যে কটা দিন সে কটা দিন তুমি রিভিশন এবং প্র্যাকটিস এবং মক টেস্টে মন দিতে পারবে। প্রত্যেকটা টপিক কমপ্লিট করার পর পরীক্ষা দাও। অনেকে মনে করে যে একেবারে পরীক্ষার আগে গিয়ে পরীক্ষা দেবো, এখন পরীক্ষা দিয়ে কোনো লাভ নেই, এখন শুধু পড়ে যাই। ভুল করছো, ভীষণ রকম ভুল করছো। তার কারণ প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টার যদি একের অধিকবার তুমি পরীক্ষা দিতে পারো তাহলে তোমার কনফিডেন্স লেভেল অনেক বুস্ট আপ হবে। আর যদি না দিতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষার আগে গিয়ে একবার পরীক্ষা দিয়ে কোনো কুল পাবে না। তাই আমি রিকমেন্ড করব প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে অন্তত যে টপিকটা বা যে সিলেবাসটা কমপ্লিট হচ্ছে তার উপরে পরীক্ষা দাও। এসওই বাংলা অ্যাপে ফ্রি সেকশনে তোমাদের জন্য মক টেস্টের অ্যারেঞ্জ করা হচ্ছে প্রতি মাসে, শুধুমাত্র তোমাদের কথা ভেবেই। এবং সেই মক টেস্টটা এমন নয় যে তোমরা আমাদের ব্যাচ পারচেস করলে তবেই দিতে পারবে। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে ফ্রিতে এই মক টেস্টটা অ্যাটেন্ড করতে পারবে। এই মক টেস্টটা তোমরা প্রত্যেকে দাও। আমি রিকমেন্ড করব যদি তোমাদের প্রাইভেট টিচার বা অফলাইন টিচার মক টেস্ট নাও নেয়, তোমরা অবশ্যই এসওই বাংলা অ্যাপ ভিজিট করে এই মক টেস্টটা দাও। লাস্ট কোথায় কোথায় ভুল আছে সেগুলো খতিয়ে দেখো, অর্থাৎ এগিয়ে তো যাবে কিন্তু ভুলগুলোকে নিয়ে নিয়ে এগিয়ে যাও। কোথায় কোথায় ভুল করছো সেটাকে দেখে নাও। আর জানুয়ারি মাসের প্রত্যেকটা সাবজেক্টে অন্তত 2টো করে ফুল মক টেস্ট দাও। এটা যদি করতে পারো তাহলেই তোমরা একটা বেটার রেজাল্ট আশা করতে পারো। যদি এটা না করতে পারো তোমরা আশাই করতে পারো না একটা বেটার রেজাল্ট। তোমরা কমিটমেন্ট করছো কিনা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা কমিটমেন্ট করছো, এই কাজগুলো তোমরা করবে। আমি কথা দিচ্ছি যে এই 3 মাস আমি লাগাতার আদা জল খেয়ে তোমাদের জন্য পরিশ্রম করব। এসওই বাংলার গোটা টিম, শুধু আমিনুস স্যার নয়, গোটা টিম তোমাদের জন্য পরিশ্রম করবে। কিন্তু তোমাদেরকেও কমিটমেন্ট করতে হবে যে তোমরাও এই লড়াইয়ে আছো, তোমরাও এই লড়াইয়ে আমাদের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে তোমরাও লড়বে। বিকজ অফ দ্যাট আমরা প্রত্যেকে তোমাদের জন্য লড়ছি। বাংলার প্রত্যেকটি টিচার যে যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, যে প্ল্যাটফর্মেই থাকুক, মনে রেখো তারা প্রত্যেকে তোমাদের জন্য লড়ছে, বাংলার ছেলে মেয়েদের ভালো রেজাল্টের জন্য লড়ছে, বাংলাকে জগৎ সবার শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করার জন্য লড়ছে। তাই অবশ্যই তোমরা প্রত্যেকে যে যে চ্যানেল, যে প্ল্যাটফর্ম, যাকেই ফলো করো না কেন, ভালো করে প্রিপারেশন নাও, নিজেকে সবটুকু লাগিয়ে দাও নিজের, তবেই কিন্তু একটা ভালো আশাতীত, একটা আশাযুক্ত রেজাল্ট তোমরা পেতে চলেছো এবং তবেই কিন্তু একটা নতুন ভোরের সন্ধান তোমরা পেতে চলেছো। এসওই বাংলা অ্যাপে তোমরা পড়ো, আগুন ব্যাচে তোমরা পড়ো বা ইউটিউবে পড়ো, কিচ্ছু যায় আসে না। তোমরা ব্যাচ পারচেস করে পড়ো বা বিনামূল্যে ইউটিউবে পড়ো, কিচ্ছু যায় আসে না। প্রত্যেকটি ছেলে মেয়ের পাশে সমানভাবে এসওই বাংলা টিম আছে, আমিনুস স্যার আছে। তোমরা প্রত্যেকে এগিয়ে চলো, আগুন লাগাও। জীবনে জিতে যাওয়াটা ভীষণ রকম জরুরি। হ্যাঁ হারো, কিন্তু লড়াই করে হারো। এই লড়াই করে হারাটাও ভীষণ রকম জরুরি। তাই অবশ্যই তোমরা তোমাদের জীবনে এগিয়ে চলো, লড়াই করো, যেতো কিংবা হারো কিচ্ছু যায় আসে না। শেষ পর্যন্ত কথা দিচ্ছি তোমাদের সাথে থাকবো, কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, দাঁতে দাঁত চেপে তোমাদের সাথে থাকবো। একদম বাংলা প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে। জয় হিন্দ।